দূরে সে পাশে বসে, পায়ে পায়ে কখনো চলে যায় দূর। এ জীবন উদযাপনের সুর, রেডিও রেডিও যাদবপুর, এগিয়ে চলার সুর, রেডিও রেডিও যাদবপুর। 90.8 মেগাহার্টজ কমিউনিটি রেডিও, যাদবপুর ইউনিভার্সিটি। মুক্ত চিন্তার পথে ভিন্ন মননের খোঁজ, কমিউনিটি রেডিও যাদবপুর। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও যাদবপুর 90.8 মেগাহার্টজ। এই বেতার সম্প্রচারটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম TEQIP-র অংশ। শুরু হচ্ছে আমাদের বিশেষ অনুষ্ঠান ম্যাটিক্স কৃষি পাঠশালা। এই অনুষ্ঠানে আমরা ভূমি সুরক্ষা এবং চাষবাসের নানান দিক নিয়ে আলোচনা করব। 90.8 কমিউনিটি রেডিও JU-তে এই বিশেষ অনুষ্ঠান শুনবেন সপ্তাহে 3 দিন। সঙ্গে থাকবেন কৃষক এবং কৃষি বিশেষজ্ঞরা। ভারত সরকারের রাসায়নিক ও সার মন্ত্রকের উদ্যোগে এবং ম্যাটিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেডের সহায়তায় অনুষ্ঠানটি সম্প্রচার করা হচ্ছে। অর্থনৈতিক বিষয় সংক্রান্ত ক্যাবিনেট কমিটি তাদের 28 জুন 2023 সভায় PM প্রণাম নামক একটি প্রকল্প অনুমোদন করেছে। এই প্রকল্পের উদ্দেশ্য হল ধরিত্রী ও মৃত্তিকার পুনরুদ্ধার, পুষ্টি, উন্নতি সাধন এবং তা নিয়ে সচেতনতা বৃদ্ধি। গ্রামীণ স্তর থেকে শুরু করে আমাদের সকলের প্রচেষ্টা মাতৃভূমির যত্ন ও স্বাস্থ্য রক্ষার জন্য এই অনন্য পদক্ষেপকে ফলপ্রসূ করে তুলতে পারে। এই প্রকল্পের মূল লক্ষ্য হল কৃষিতে রাসায়নিক সার এবং কীটনাশকের অত্যধিক ব্যবহার দূর করা। বাড়তি ফলনের জন্য সার ও কীটনাশকের অতিরিক্ত ব্যবহার মাটিকে অসুস্থ করে তুলছে, কমিয়ে দিচ্ছে তার উৎপাদন ক্ষমতা। মাটির পুষ্টি আর সুরক্ষার জন্য প্রাকৃতিক অথবা জৈব সারের ভূমি পরীক্ষা ভিত্তিক সুষম ব্যবহার করা প্রয়োজন। পাশাপাশি দরকার জৈব ও প্রাকৃতিক চাষ পদ্ধতি এবং সম্পদ সংরক্ষণ প্রযুক্তি, যেমন সমন্বিত কৃষি ব্যবস্থা, ক্ষুদ্র সেচ, মালচিং, মাটির ক্ষতিকারক খনন না করা, ঘুরে ফিরে বিভিন্ন ফসলের চাষ ইত্যাদি। চাষবাসের এই টেকসই পদ্ধতিগুলো মাটির উর্বরতা বাড়াবে, পরিবেশ দূষণ কমাবে এবং দীর্ঘমেয়াদী উৎপাদনশীলতাকে শক্তিশালী করবে। সারের সুষম ব্যবহার শুধু মাটিই নয়, সার্বিকভাবে পরিবেশের স্বাস্থ্য রক্ষা করে। সুষম সার ব্যবহারের অর্থ হল উদ্ভিদকে তার প্রয়োজনীয় পুষ্টি উপাদানগুলি সঠিক পরিমাণে এবং অনুপাতে, সঠিক সময়ে এবং উপযুক্ত পদ্ধতিতে দেওয়া। সংশ্লিষ্ট রাজ্য বিশ্ববিদ্যালয়গুলি ইতিমধ্যেই তাদের এলাকায় উৎপাদিত ফসলের প্রয়োজন অনুসারে এর ডোজগুলি নির্ধারণ করেছে। সঠিক মাত্রায় সার ব্যবহার করলে ফলন যেমন বাড়বে, তেমনি বাড়বে ফসলের গুণমান। ভালোভাবে পোষিত মাটিতে ফলানো ফল, শাকসবজি ও শস্য প্রয়োজনীয় পুষ্টিতে ভরপুর আর সুস্বাদু হয়। ফলনের বৃদ্ধি আর উন্নত গুণমান আমাদের কৃষকদের জন্য নিয়ে আসবে বেশি মুনাফাও। শুধু বেশি ফসল নয়, উন্নততর ফসল আমাদের লক্ষ্য। এই কৌশলে লাভবান হবে প্রত্যেকে, আমাদের কৃষকরা, আমাদের পরিবেশ এবং সর্বোপরি আমরা সকলে। বিচার বিবেচনার সঙ্গে পরিপোষক ব্যবহার করলে কেবল ফলনই বাড়ে না, প্রজন্মের পর প্রজন্ম জমি থাকে উর্বর। সুতরাং আসুন, একটি উজ্জ্বল এবং স্থায়ী কৃষি ভবিষ্যতের জন্য আমরা সুষম সার ব্যবহারের প্রচার ও অনুশীলন চালিয়ে যাই। বিকশিত ভারত সংকল্প যাত্রা বা VBSY এর একটি গুরুত্বপূর্ণ অংশ হল ভারত সরকারের সার বিভাগ দ্বারা PM প্রণাম স্কিম এবং কৃষিতে ড্রোন ব্যবহারের প্রচার। সারের সুষম ব্যবহার এবং
ন্যানো সারের ব্যবহার নিশ্চিত করার কাজে সার বিভাগ বিভিন্ন সংস্থা ও মানুষকে নিযুক্ত করেছে, যেমন বিভিন্ন সার উৎপাদনকারী সংস্থা, প্রধানমন্ত্রী কৃষি সমৃদ্ধি কেন্দ্র বা PMKSK-গুলি, ফিল্ড অফিসার এবং নোডাল অফিসারদের। VBSY এর একটি প্রধান দিক হল বিভিন্ন শস্য এবং গাছপালার ওপর ন্যানো এবং জল দ্রবণীয় সার স্প্রে করার কাজে ড্রোনের ব্যাপক ব্যবহার। এই উদ্যোগের ফলে ২৯টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের বিভিন্ন জেলায় হাজার হাজার ড্রোন প্রদর্শন হয়েছে। এই পদ্ধতিটি হাতে কলমে দেখিয়ে দেওয়ায় আধুনিক কৃষি প্রযুক্তি গ্রহণের সুবিধাগুলি মানুষের কাছে আরও স্পষ্ট ও বিশ্বাসযোগ্য হয়ে উঠেছে। এই জনসংযোগ কর্মসূচিগুলি দীর্ঘমেয়াদী কৃষি অনুশীলনের সুফল সম্পর্কে নাগরিকদের অবহিত করতে একটা বড় ভূমিকা পালন করেছে। সারা দেশ জুড়ে লক্ষাধিক দর্শক ড্রোনের প্রদর্শনী প্রত্যক্ষ করেছেন। প্রচলিত ইউরিয়ার চেয়ে ন্যানো ইউরিয়ার উপকারিতা বিষয়ে সচেতন হয়ে কৃষকরা ন্যানো সার প্রয়োগে গভীর আগ্রহ দেখিয়েছেন। এই কর্মসূচির আলাপ আলোচনায় উঠে এসেছে জৈব চাষের উপযোগিতা, যা প্রমাণ করে চাষের এই সব অনুশীলনগুলি নিয়ে কৃষকদের সচেতনতা। উৎসাহী কৃষকরা কৃষিতে ড্রোন প্রযুক্তির বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন। এই আধুনিক কৌশলগুলির অর্থনৈতিক কার্যকারিতা কৃষকদের নতুন দিশা দেখিয়েছে, কৃষিতে এক স্থায়ী এবং সাশ্রয়ী পদ্ধতির পথ প্রশস্ত করেছে। মাননীয় প্রধানমন্ত্রী মহিলা কিষাণ ড্রোন কেন্দ্র চালু করেছেন। এটি মহিলা স্বনির্ভর গোষ্ঠীগুলিকে ড্রোন সরবরাহ করবে, যাতে তারা এই প্রযুক্তি ব্যবহার করে জীবিকা নির্বাহ করতে পারে। VBSY প্রোগ্রামের রূপায়ণে PMKSK-গুলি সক্রিয় ভূমিকা পালন করছে। একে অপরের সঙ্গে এই সহযোগিতাই আমাদের পাথেয়। বিকশিত ভারত সংকল্প যাত্রা শুধু একটি যাত্রা নয়, এটি ভারতীয় কৃষির দীর্ঘমেয়াদী এবং প্রযুক্তিগতভাবে উন্নত ভবিষ্যতের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। যাত্রাপথে এটি জাতির কৃষিকে সম্পূর্ণ পুনর্নির্মাণ করা, উদ্ভাবনকে উৎসাহিত করা এবং সবার জন্য একটি সবুজ, আরও সমৃদ্ধ ভবিষ্যৎ নিশ্চিত করায় অঙ্গীকারবদ্ধ। ড্রোন প্রযুক্তি, ন্যানো সার এবং দীর্ঘমেয়াদী কৃষি অনুশীলনের প্রচারের মাধ্যমে এটি কেবল সচেতনতায় তৈরি করছে না, আরও সমৃদ্ধ এবং পরিবেশ বান্ধব ভবিষ্যতের জন্য নব প্রযুক্তিকে গ্রহণ করতে কৃষকদের অনুপ্রাণিত করছে। এই কৃষি বিপ্লবের গতি প্রকৃতি প্রত্যক্ষ করলে এটা স্পষ্ট হয় যে VBSY একটি বিকশিত, উন্নত এবং দীর্ঘজীবী ভারতের বীজ বপন করছে। ভারতের যে সার কোম্পানিগুলি সবচেয়ে দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে, ম্যাটিক্স ফার্টিলাইজার্স অ্যান্ড কেমিক্যালস লিমিটেড তার মধ্যে অন্যতম। পশ্চিমবঙ্গের পানাগড়ে অবস্থিত তাদের কারখানায় বছরে 12.5 লক্ষ টনের ওপর ইউরিয়া সার উৎপাদন হয়। ভারত সরকারের গ্রিনফিল্ড প্রজেক্ট হিসেবে স্বীকৃত এই কারখানায় তৈরি হয় ডক্টর ফসল। ইতিমধ্যে যা পূর্ব ভারতের সর্বাধিক বিকৃত ইউরিয়া সার হয়ে উঠেছে। কৃষি উন্নয়ন ও ভূমি সুরক্ষা, ক্ষুধা, অপুষ্টি ও দারিদ্র্য দূরীকরণ, গ্রামীণ এলাকা ও বস্তি উন্নয়ন, লিঙ্গ সাম্য, পরিবেশ, স্বাস্থ্য, শিক্ষা ইত্যাদি নানান বিষয়ের উপর জোর দেয় ম্যাটিক্সের CSR প্রকল্পগুলি। ম্যাটিক্স এক সবুজ ভবিষ্যতের অঙ্গীকার। গত 7, 8 এবং 9 ফেব্রুয়ারি দক্ষিণ 24 পরগনা জেলা সোনারপুরে অবস্থিত শস্য শ্যামলা কৃষি বিজ্ঞান কেন্দ্রে আয়োজন করা হয় কৃষি মেলা 2024। এবারের মূল ভাবনা ড্রোন টেকনোলজি অ্যান্ড স্মার্ট এগ্রিকালচার। তো সে বিষয়ে কথা বলার জন্য আমরা উপস্থিত হয়েছি এই মেলায়। কথা বলবো ডক্টর কৃষ্ণেন্দু রায়, যিনি শস্য শ্যামলা কৃষি বিজ্ঞান কেন্দ্রের শস্য বিজ্ঞান বিভাগের বিষয়বস্তু বিশেষজ্ঞ। নমস্কার। নমস্কার। এই যে এবারে আপনাদের যে কৃষি মেলা 2024-এর মূল ভাবনাই হচ্ছে ড্রোন টেকনোলজি অ্যান্ড স্মার্ট এগ্রিকালচার, সেটা কেন? আসলে বর্তমান যুগের যদি কৃষি ব্যবস্থাকে আমরা কল্পনা করি, তাহলে বর্তমান যুগে আমরা দেখব যে যেই যুগটায় আমরা আছি সেটা একদম ইন্ডাস্ট্রি 4.0 যে রিভলিউশনটা চলছে এই সময়, অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রিমোট সেন্সিং, এইগুলোর
মাধ্যমেই কিন্তু চতুর্দিকে বিভিন্ন বিভাগে বিভিন্ন সেক্টরে কাজকর্ম চলছে। তো কৃষি ক্ষেত্রেও কিন্তু এই ধরনের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কিন্তু আগমন হয়েছে। গত 2020-21 থেকে পরিকল্পনা হয়েছে এবং তারপরে কিন্তু সাধারণভাবে 21-22 এবং পরবর্তীকালে 22-23 সালে বিশেষ করে কেন্দ্র সরকারের তরফ থেকে ড্রোনের মাধ্যমে কৃষি উপকরণের যে স্প্রে করা সেটার দিকে জোর দেওয়া হয়েছে। তো মূলত প্রথমে যখন আমাদের মিনিস্ট্রি অফ সিভিল অ্যাভিয়েশন থেকে এবং তার সাথে আমাদের ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ তাদের সমন্বিত প্রয়াসে এই যে প্রযুক্তিগুলো বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে এবং ড্রোন কিনে তারপরে ড্রোনের মাধ্যমে প্রদর্শন করার বিষয়ে প্রথমে গুরুত্ব আরোপ করা হয়। তো আমাদের 2 বছর অতিবাহিত হয়ে যাওয়ার পরেও আমরা যদিও বা অনেক জায়গায় অনেক রকম সচেতনতা কর্মসূচি হয়েছে, ট্রেনিং হয়েছে, কিন্তু এখনও আমাদের পশ্চিমবঙ্গের বিশেষ করে প্রান্তিক যে কৃষকরা তারা অনেকেই কিন্তু ড্রোনের ব্যবহার সম্পর্কে অবগত নন। আমি বলছি না যে তারা নিজেরা ড্রোনটাকে ওড়াতে সক্ষম, সেই সক্ষমতার বিষয়টা আমরা পরে আলোচনা করছি, কিন্তু অ্যাটলিস্ট ড্রোন দিয়ে যে স্প্রে হচ্ছে সেই প্রদর্শনটা দেখতে পাওয়ার ক্ষেত্রেও কিন্তু আমরা এখনও কৃষকদের ক্ষেত্রে সচেতনতা গড়ে তুলতে পারিনি বা কৃষকদের এটা দেখাতে সক্ষম হয়নি। তো সেই জন্য অন্যান্য যে কোনো কৃষিবিজ্ঞান কেন্দ্রের মতোই শস্য শ্যামলা কৃষিবিজ্ঞান কেন্দ্রও যেহেতু কৃষকদের আধুনিক যে কোনো কৃষি প্রযুক্তি সম্বন্ধে অবগত করার জন্য একেবারে বদ্ধপরিকর, সেই জন্য এই অত্যাধুনিক যে ড্রোন প্রযুক্তি সেই ড্রোন প্রযুক্তির মাধ্যমে কৃষকরা কিভাবে লাভবান হন সেইটা দেখানোর চেষ্টায় কিন্তু আমরাও ব্রতী হয়েছি। তো আমাদের কাছে আমাদের এই মেলা যেটা আমরা 2024 সালে যেটা অর্গানাইজ করছি, যেই দুটো মূল ভাবনা যেটা আপনি বললেন যে ড্রোন প্রযুক্তি এবং স্মার্ট এগ্রিকালচার, তো এই মেলার এই ফোরামটা ছাড়া আমরা এত সুন্দর ফোরাম হয়তো পেতাম না। তো এই ফোরামটাকে আমরা ব্যবহার করতে চাইছিলাম যাতে কৃষকদের বেশি করে আমরা অবগত করতে পারি কিভাবে ড্রোনের মাধ্যমে আমরা বিভিন্ন রকম কৃষি উপকরণকে কৃষকের জমিতে অল্প সময়ে আমরা কিন্তু স্প্রে করে দিতে পারি। তো মূলত এইটাই ছিল উদ্দেশ্য আমাদের। এবং তার সাথে আরেকটি বিষয় বলি যে যেটা স্মার্ট প্রযুক্তিও আমরা এখানে রেখেছি আরেকটি অংশ হিসাবে। তো ড্রোন ইটসেলফ একটা স্মার্ট প্রযুক্তি এবং তার সাথে অন্যান্য যে সমস্ত প্রযুক্তি কৃষকের এই ধরনের যত প্রযুক্তি রয়েছে ড্রোন এবং অন্যান্য যে প্রযুক্তি, এই মেলার এই মূল উদ্দেশ্যই হলো যে এই প্রযুক্তিগুলি কোনো আপৎকালীন পরিস্থিতিতেও যাতে অ্যাটলিস্ট একটা মিনিমাম লাভ কৃষক অবশ্যই পেয়ে থাকেন, এইটা দেখা উদ্দেশ্য। একেবারে সর্বশান্ত যাতে একজন কৃষক না হয়ে যান, যেটা আমরা দক্ষিণ 24 পরগনা জেলার ক্ষেত্রে বহুবার দেখি। বিভিন্ন রকম ক্লাইমেটিক যে মেনাসগুলো আছে, বিভিন্ন রকম আবহাওয়ার যে খামখেয়ালিপনায় সেখানে বিভিন্ন রকম সমস্যা তৈরি হয় এবং বাজারেও বিভিন্ন রকম যে ওঠানামা হতে থাকে, সেই সমস্ত প্রতিকূল পরিস্থিতিতেও যাতে একটা স্টেবল ইনকাম কৃষক পেতে থাকে, তার জন্য এই ধরনের অত্যাধুনিক প্রযুক্তি, স্মার্ট টেকনোলজি, ড্রোন প্রযুক্তিগুলো কতটা সক্ষম এইটা একদম কৃষকের সামনে হাতে নাতে দেখিয়ে দেওয়াটাই আমাদের উদ্দেশ্য ছিল। এই জন্যই মেলার এই মূল ভাবনা হিসেবে আমরা এটাকে নিয়েছি। মানে আপনারা ডেমনস্ট্রেশন দিয়েছেন, তো সেখানে কতজন কৃষক উপস্থিত ছিলেন? আমরা গতকাল অর্থাৎ 7ই ফেব্রুয়ারি আমরা ড্রোনের ডেমনস্ট্রেশন আমাদের কৃষিবিজ্ঞান কেন্দ্রে অলরেডি করেছি। সেখানে আমাদের বিভিন্ন প্রান্ত থেকে বারুইপুর, ভাঙড় 1, ভাঙড় 2, ক্যানিং, বাসন্তী, বজবজ এই বিভিন্ন জায়গা থেকে কৃষকরা ছিলেন। অন্ততপক্ষে আমাদের 300 জন কৃষক এখানে উপস্থিত ছিলেন। এছাড়াও অন্যান্য বিভিন্ন ধরনের কৃষি বিষয়ক যে গবেষণা কেন্দ্রগুলো রয়েছে তাদের যারা রিপ্রেজেন্টেটিভ প্রতিনিধি তারাও এখানে উপস্থিত ছিলেন। আমাদের নিজস্ব স্টাফরা যারা এই কৃষিবিজ্ঞান কেন্দ্রে আমরা কাজকর্ম করি তারা সকলে মিলে আমরা চেষ্টা করেছি সবার সামনে যাতে এই ড্রোন বিষয়ে প্রদর্শনটাকে দেখানো যায়। তো 7ই ফেব্রুয়ারি আপনারা কোন কোন জিনিস দেখাতে পারলেন? আমাদের কৃষিবিজ্ঞান কেন্দ্রে মোট 2টি ড্রোন আছে, যেই 2টি ড্রোন বিভিন্ন রকম কৃষি উপকরণ প্রয়োগ করতে সক্ষম, যেটা দেখতেও পাচ্ছি মানে আপনাদের এই মেলাতেও রয়েছে। এই দুটো ড্রোনেরই বিশেষত্ব হলো এগুলো সকলেই হেক্সাকপ্টার, যাদের 6টা বাহু রয়েছে যেটাকে আমরা হেক্সাকপ্টার বলি, এবং 4টে নজেলের মাধ্যমে আমরা কৃষি উপকরণকে স্প্রে করতে পারি মাঠে, এবং এই নজেলগুলো খুব অল্প সময়ের মধ্যে বেশি পরিমাণ জায়গা কভার করতে সক্ষম। এবং এই ড্রোনগুলোর সাথে আমরা মূলত গারুদা এরোস্পেস থেকে এই ড্রোনটাকে আমরা নিয়েছিলাম এবং আমাদের কৃষিবিজ্ঞান কেন্দ্রে মোট 3 জন এই ড্রোন বিষয়ে তারা পাইলট ট্রেনিং নিয়ে এসছেন। আশা করি অনেকেই জানবেন, আমাদের শ্রোতারা যারা রয়েছেন তারা জানেন যে যেহেতু ড্রোন চালনার জন্য রিমোট পাইলট যেটা সার্টিফিকেট সেইটা থাকাটা আবশ্যক, এবং ডিজিটাল স্কাই ওয়েবসাইটে যারা পাইলট হবেন তাদের সম্বন্ধে সমস্ত ডিটেলস থাকবে। সিভিল অ্যাভিয়েশনের স্পেশাল নির্দেশ আছে যে একমাত্র কৃষি ক্ষেত্রেই কিন্তু আমরা
খুব উচ্চতায় ড্রোনকে ওড়াতে কিন্তু পারবো না। যেহেতু আমরা মাঠের ক্ষেত্রে ব্যবহার করব, তাতে অবশ্যই একটা বড় গাছ যদি আমার থাকে সেই গাছটা আমরা নিশ্চয়ই কভার করতে পারবো। কিন্তু এমন না যে অনেক উঁচুতে উঠে গেলাম, কারণ সেক্ষেত্রে বিভিন্ন রকম সিকিউরিটি রিলেটেড ইস্যু আছে। তো সিভিল অ্যাভিয়েশন থেকে সেটা কিন্তু একদম কড়া নির্দেশ দেওয়া আছে, আমরা কিন্তু সেই নির্দিষ্ট উচ্চতার ওপরে আমরা উঠতে পারি না। সাধারণভাবে আমাদের যে ড্রোনগুলো আছে সেগুলো যেখানে দাঁড়িয়ে একজন ব্যক্তি ড্রোনটাকে অপারেট করবে তার 3 কিলোমিটার অবধি সে দেখতে পায়, ড্রোনটাকে সে নিরীক্ষণ করতে পারে। এবং এই ড্রোনগুলো এত অটোমেটেড যে যদি সামনে কোনো হাই টেনশন তার থাকে তাহলে অটোমেটিক্যালি এরা বলে দেবে যে সিগন্যাল ইন্টারাপ্টেড, এবং কোনো গাছ যদি থাকে, বড় গাছ যাতে ধাক্কা লাগার সম্ভাবনা আছে, সেগুলো প্রথমেই কিন্তু যে চালক সে সেই বিষয়ে সমস্ত রকম সংকেত সে পেয়ে যাবে। আচ্ছা, একটি রিমোট কন্ট্রোল, আরসি বলি আমরা, সেই রিমোট কন্ট্রোলটা সেখানে থাকে। সেই রিমোট কন্ট্রোলের মধ্যে দুদিকে একদম জয়স্টিক যদি কেউ আমরা ব্যবহার করে থাকি ঠিক সেরকমই, কিন্তু এটা একটু বড় ধরনের রিমোট কন্ট্রোল থাকে, যেই স্ক্রিনটায় আপনি দেখতে পাচ্ছেন দূরে কোথায় আপনার ড্রোনটা যাচ্ছে, সেখানে কোথায় কোথায় স্প্রেটা চলছে, এই সমস্ত ব্যবস্থাপনা আপনি দেখতে পাবেন এই রিমোট কন্ট্রোলের মধ্যে। এবং আপনি যদি চান সেখানে আপনি ছবিও তুলতে পারবেন। সেই ছবিটি আপনার নির্দিষ্ট একটি ওখানে অ্যাপ রয়েছে, সেই অ্যাপে গিয়ে আপনাকে সেই ছবিটি তুলতে হবে, এবং আপনি দূর থেকে তাহলে দেখতে পারবেন যে কোথায় কোথায় স্প্রে হচ্ছে না হচ্ছে। তো এই রকম একটা ব্যবস্থাপনার মধ্যে আমরা এখন আছি। এছাড়াও যদি কোনো ব্যক্তি বা কোনো অর্গানাইজেশন যদি চায় যে তাদের ড্রোনে সে আরও অত্যাধুনিক কৃষি ব্যবস্থাপনার কিছু একটা করবেন, তো সেক্ষেত্রেও উপায় রয়েছে। যে এই যে ড্রোনগুলো রয়েছে এদের মধ্যে মাল্টি স্পেকট্রাল যে সেন্সারগুলো রয়েছে, বিভিন্ন ধরনের সেন্সারগুলোর জন্য কিন্তু এই ড্রোনগুলো কম্প্যাটেবল, সেগুলোকে এখানে ইনস্টল করা যায়। মানে আমার বক্তব্য হচ্ছে যে এই যে ড্রোনটাকে আমরা ইউজ করছি মূলত সার এবং কীটনাশক প্রয়োগের জন্য, কিন্তু এছাড়াও যদি কেউ চান যে আপনার জমিতে গাছের রং কীরকম আছে, নাইট্রোজেনের স্ট্যাটাস কেমন আছে, আপনার যে বাড়িতে গবাদি পশু রয়েছে বা পুকুরে মাছ রয়েছে তাদের কোনো রোগ আছে কিনা সেই রোগ নির্ণয় করার জন্য, ইত্যাদি বিভিন্ন রকম, গাছে পোকা লেগেছে কিনা, কতটা আছে, এই ধরনের বিভিন্ন ইনফরমেশন কিন্তু এই ড্রোনের মাধ্যমে করা যায়। তার জন্য এক্সট্রা করে সেন্সার সেখানে ইনস্টল করতে হয়। সেই সেন্সার ইনস্টল করার জন্য কম্প্যাটেবিলিটি এই ড্রোনের মধ্যে অটোমেটিক্যালি আছে। তাহলে এই সুবিধাগুলো মোটামুটি আপনাদের যে ডেমনস্ট্রেশন হলো সেখানে আমাদের কৃষক বন্ধুরা নিশ্চয়ই বুঝতে পারলেন আর কি। হ্যাঁ, আমাদের উদ্দেশ্য তাই ছিল যাতে কৃষক বন্ধুরা এখানে আসেন এবং ড্রোনের ডেমনস্ট্রেশনটা দেখে যান। আমরা 2023-এর যে গরমকালটা ছিল, এপ্রিল থেকে আমরা স্টার্ট করেছি আমাদের ডেমনস্ট্রেশন। আমরা বিভিন্ন কৃষকের জমিতে গিয়ে আমরা সেখানে কিন্তু এই ড্রোনের ব্যবহার সম্বন্ধে তাদের সচেতনতা বাড়ানোর চেষ্টা করছি, এবং কৃষকের জমিতে সরাসরিভাবে ড্রোন দিয়ে কৃষি উপকরণ প্রয়োগ করে কৃষকরা যাতে সরগর হন এই ড্রোন প্রয়োগের ব্যাপারে, সেই বিষয়ে আমরা সচেষ্ট। আমরা আমাদের এক্সট্রা ব্যাটারি সেটও রয়েছে, যাতে কৃষকের জমিতে ড্রোন স্প্রে করতে গিয়ে কোনোভাবে যদি ব্যাটারি লিচ হয়ে যায় তাহলে আমরা যাতে নতুন ব্যাটারি ইউজ করে আমরা সেটাকে ব্যবহার করতে পারি। সেজন্য আমরা এক্সট্রা ব্যাটারিও নিয়ে রেখেছি, কারণ এই বিষয়ে বলি যে ড্রোনের যে ব্যাটারি রয়েছে সেগুলো কিন্তু যথেষ্ট কস্টলি, তো সেইগুলোকে যাতে ব্যবহার করা যায় সেই বিষয়ে আমরা যথেষ্ট সচেষ্ট, এবং সেই জন্য আমরা ব্যাটারির ব্যবহার সম্বন্ধে সকলকেই বলি সচেতন হতে। যিনি ড্রোন ব্যবহার করতে চলেছেন বা কিনতে চলেছেন তিনি যেন এক্সট্রা ব্যাটারি অবশ্যই রাখেন, কারণ এই যে ড্রোনগুলো আমরা ব্যবহার করি, এই ড্রোনগুলো সাধারণভাবে 1 একর জমিতে 10 থেকে 12 মিনিটের মধ্যে স্প্রে করে ফেলে। আচ্ছা, কিন্তু একই সাথে এর যে ব্যাটারিও রয়েছে সেটাও কিন্তু ওই সময়ের মধ্যে লিচ হয়ে যাবে। দুটো ব্যাটারি একটা সেট বলি আমরা, সেটাকে এখানে ইনস্টল করে আমরা ড্রোনটাকে চালাই। তো সেই দুটো ব্যাটারি কিন্তু লিচ হয়ে যাবে যদি আমরা সঙ্গে সঙ্গে 1 একরটাকে স্প্রে করতে চাই। এবং একই সাথে এর মধ্যে 10 লিটারের একটা ক্যাপাসিটি আছে। সেই 10 লিটারের ট্যাঙ্কের যে ক্যাপাসিটি, সেই ট্যাঙ্কগুলোকে আমরা সাধারণত প্রয়োগের জন্য ব্যবহার করি। তো সেই জন্য সেইখানে 10 লিটারের সাথে সাথে আমরা বিভিন্ন রকম লিকুইড যে ফার্টিলাইজার, পেস্টিসাইড রয়েছে সেইগুলো প্রয়োগের ক্ষেত্রে আমরা কৃষককে সাধারণত প্রশিক্ষণ দিয়ে থাকি। আচ্ছা, এই যে ধরুন আপনি মেনলি বলছেন যে ড্রোনের সাহায্যে বীজ এবং সারটাকে প্রয়োগ করা যায়, তো এই ড্রোনের বিশেষ সুবিধাটা কি? ড্রোনের প্রয়োগে সাধারণভাবে আমরা, যেটা আমি একটু আগে বলছিলাম, যে 1 বিঘায় যদি আমরা প্রয়োগ করতে চাই, সাধারণভাবে এইগুলো ম্যানুয়ালি বা আমাদের ন্যাপস্যাক স্প্রেয়ার বা যে সমস্ত স্প্রেয়ারগুলো আমরা ব্যবহার করি সেই স্প্রেয়ারের মাধ্যমে প্রয়োগ করতে কিন্তু 1 বিঘা জমি যদি আমি করতে নিই তাহলে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা লেগে যাবে। যেক্ষেত্রে ড্রোনের মাধ্যমে কিন্তু আমরা খুব অল্প সময়ে মাত্র 10 থেকে 12 মিনিটের মধ্যে আমরা কিন্তু 1 একর জমিতে স্প্রে করে ফেলতে পারি। তার মানে আমরা কিন্তু ব্যাপক পরিমাণ সময়টাকে আমরা বাঁচাতে পারলাম, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে কৃষি শ্রমিকের, আজকাল আমরা সবাই জানি যে ব্যাপক পরিমাণ মাইগ্রেশন হয়েছে কৃষি থেকে অন্যান্য
যে সমস্ত ব্যবস্থাপনাগুলোতে কিন্তু শ্রমিকদের মাইগ্রেশন হয়েছে, কৃষি শ্রমিক এখন যথেষ্ট অপ্রতুল। তো সেই অবস্থায় দাঁড়িয়ে কৃষি শ্রমিকের এই অপ্রতুলতায় যথেষ্ট অর্থবহ ড্রোনের মাধ্যমে কিন্তু কৃষি উপকরণের স্প্রে করাটা। এবং আরেকটি যেটা বিষয়, যে আমি যদি নর্মাল যে পরিমাণ আমি ব্যবহার করতাম সার বা কীটনাশক, সেটা ব্যবহার করার পরে আমরা আদেও কিন্তু শিওর ছিলাম না যে সেটা কতটা প্রেসাইজলি যথাযথভাবে মাঠে প্রয়োগ করতে পারবো। ড্রোনের ব্যবহারে কিন্তু যথাযথভাবে প্রয়োগ করতে পারছি, তার মানে এটার এফিকেসি যেটা বলি আমি, কার্যক্ষমতা, সেটা কিন্তু অনেক বেশি পরিমাণ আমরা কিন্তু জমিতে পাচ্ছি। তো মূলত এই অর্থ, শ্রম এবং এফিকেসি, এই তিনটেই কিন্তু মূলত ড্রোনের মাধ্যমে যে কোনো কৃষি উপকরণ প্রয়োগ করার মূল মন্ত্র আর কি। তো এই যে কৃষক বন্ধুরা প্রশিক্ষণটা নেবেন কোথায়? ড্রোন প্রয়োগের ব্যাপারে যে ডেমনস্ট্রেশন, সেটা তো আমরা দিয়ে থাকছি, আগামী দিনেও দেব। কিন্তু ড্রোন চালানোর জন্য যে প্রশিক্ষণ, সেটা কিন্তু ম্যান্ডেটারি, এবং সেটা ছাড়া কিন্তু কোনো কৃষক ড্রোন চালাতে পারবেন না। সেই জন্য আমরা সবাইকে বলবো যে পিবিসি অ্যারো হাব, আপনারা যারা গুগল করে দেখতে পারেন, পিবিসিস অ্যারো হাব বলে একটি রিমোট পাইলট ট্রেনিং অর্গানাইজেশন আছে, আরপিটিও বলি। সেরকম গারুদা এরোস্পেসেরও রয়েছে। আচ্ছা, এছাড়াও অন্যান্য বিভিন্ন রকম আমাদের কিন্তু ট্রেনিং অর্গানাইজেশন রয়েছে, যেখান থেকে আপনারা ট্রেনিং পেয়ে থাকতে পারেন। আমরা আমাদের ব্যানারেও তাদের ফোন নাম্বার এবং ডিটেলসটা আমরা লিখে রেখেছি, তো সেইগুলোকে দেখে কিন্তু কৃষকরা আবেদন করতে পারেন তাদের কাছে যে ট্রেনিং নেওয়ার জন্য। তো কোনো কৃষক যদি কিনতে চান, ভর্তুকি নিশ্চয়ই সরকারিভাবে দেওয়া হচ্ছে নাকি? সাধারণত আমাদের পশ্চিমবঙ্গ সরকারও ড্রোন চালনার বিষয়ে যে ট্রেনিং বা ড্রোন কেনার বিষয়ে যে ভর্তুকি, সেই নিয়ে যথেষ্ট সচেষ্ট। সাধারণত মাটির কথা যে ওয়েবসাইট রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের, সেই ওয়েবসাইটে কিন্তু বিভিন্ন রকম অন্যান্য যে যন্ত্রপাতিগুলোর জন্য আবেদন করা হয়, যেরকম FSSM, OTA, SFI, যে বিভিন্ন রকম স্কিমগুলো রয়েছে, এবং কাস্টম হায়ারিং সেন্টারের যে স্কিমগুলো রয়েছে, মূলত FSSM এবং CHC, এই দুটো স্কিমে কিন্তু ড্রোন কেনার সম্ভাবনা রয়েছে। এবং ড্রোন যদি সেখানে কেউ কিনতে নেয়, তাহলে সেই ড্রোনের স্পেসিফিকেশান দিয়ে তাকে কিন্তু আবেদন করতে হবে, এবং তাকে কোটেশন নিতে হবে বিভিন্ন অর্গানাইজেশনগুলোর থেকে। এবার সেইটা করতে গিয়ে কোনো কৃষক যদি দেখেন যে কোনো একটি অর্গানাইজেশন, সে আমি কথার কথা বলছি যে সে 6 লাখ টাকা বলছে, তো কৃষককে ভালো করে শুনে নিতে হবে যে সেই টাকার মধ্যে কি তাদের প্রশিক্ষণটাও ইনক্লুডেড, নাকি প্রশিক্ষণের জন্য পরবর্তীকালে আবার খরচ তাকে নিজের থেকে বেয়ার করে সেই অর্গানাইজেশন থেকে নিতে হবে ট্রেনিং, সেই নির্দিষ্ট ড্রোনটি চালানোর জন্য। হ্যাঁ, তো যে লোয়েস্ট কোটেশন দেবে ডেফিনেটলি তারটাই অ্যাকসেপ্টেড হবে, এবং কৃষক তার কাছেই ড্রোনটা নেবে। এগুলোর জন্য তো কৃষকদের একটা গাইডলাইনও তো দরকার আছে নাকি? হ্যাঁ, এই সংক্রান্ত গাইডলাইনের জন্য কৃষকরা কিন্তু নিকটবর্তী যে এডিও অফিস আছে, কৃষি আধিকারিক, সহকৃষি অধিকর্তা যে দপ্তর আছে, সেখানে যোগাযোগ করতে পারে, আমাদের কৃষি বিজ্ঞান কেন্দ্রের কাছে যোগাযোগ করতে পারে, এবং প্রত্যেক বছর একটা নির্দিষ্ট সময় কিন্তু মাটির কথা ওয়েবসাইটে এগুলোর জন্য অ্যাপ্লাই করা যায়। সেক্ষেত্রে কৃষকদের গিয়ে কিন্তু ওখানে যোগাযোগ করতে হবে এবং কথা বলতে হবে। এবং সেক্ষেত্রে আমরা বলে রাখি যে লাস্ট যে স্কিমগুলো ছিল, সেখানে কিন্তু বলা হচ্ছিল যে 50% ভর্তুকি দেওয়া হবে, কিংবা সর্বোচ্চ 3 লক্ষ টাকা, যেটা ন্যূনতম হবে। যদি 50% দামটা ন্যূনতম হয়, কম হয়, তাহলে 50% সাবসিডি পাবে। আবার 3 লাখ টাকা যদি কম হয়, মানে কোনো ড্রোনের দাম যদি 8 লাখ টাকা হয়, তাহলে 50% হয় 4 লাখ। সেক্ষেত্রে সে 4 লাখ পাবে না, 3 লাখ পাবে, যেটা কম সেটাই সে পাবে। সেই ভর্তুকিটা কৃষকদের দেওয়া হয় এই ব্যবস্থাপনার মাধ্যমে। আচ্ছা, এই যে ড্রোনেরও তো নিশ্চয়ই প্রকারভেদ আছে, বা কৃষক বন্ধুরা কোন ধরনের চাষ করছেন তার উপর ড্রোন কিনবেন, এরকম কিছু? অ্যাকচুয়ালি ড্রোনের বিভিন্ন রকম প্রকারভেদ আছে। মেডিসিন সাপ্লাইয়ের জন্য কিছু ড্রোন হয়, কিছু ফটোগ্রাফির জন্য স্পেশালি ড্রোন হয়। কিন্তু এই যে কিষাণ ড্রোন যে টাইপটা বলছি, প্রত্যেকটা ড্রোন প্রডিউসিং যে কোম্পানি রয়েছে, কিষাণ ড্রোন, তাদের জন্য সেপারেটলি ম্যানুফ্যাকচার করা। এগুলো আমি যেই স্পেসিফিকেশন বললাম, হেক্সাকপ্টার হবে, ম্যাক্সিমাম 3 কিলোমিটার অবধি সে যেতে পারবে, ওপরে প্রায় 20 মিটার অবধি সে উঠতে পারবে, 15 থেকে 20 মিটার, বা 10 থেকে 12 মিনিটের মধ্যে 1 একরে স্প্রে করতে পারবে, সেই রকম স্পেসিফাইড নজল থাকবে, 10 লিটারের যে ট্যাঙ্ক থাকবে। এইগুলো বেসিক্যালি সমস্ত ধরনের কিষাণ ড্রোনের ক্ষেত্রেই কমন, এবং এইগুলোই কিন্তু কৃষকরা মূলতভাবে পেয়ে থাকবেন। এখন হয়তো কোনো কোম্পানি বললো 10 লিটারের জায়গায় সে অন্য কোনো 15 লিটারের ক্যাপাসিটি থাকবে, কিন্তু এই ব্যাপারগুলোতেও কিন্তু ওই কোম্পানিগুলোকে একটা রেজিস্ট্রেশন করতে হয়, তাদের একটা কিন্তু লাইসেন্স থাকে যে তারা এই ক্যাপাসিটির একটা ড্রোন ম্যানুফ্যাকচার করবে। সুতরাং কিষাণ ড্রোন আমি যে কয়টা স্পেসিফিকেশন বললাম, তার মধ্যেই কিন্তু সীমাবদ্ধ। কোনো কৃষক লেখাপড়া হয়তো ততদূর শেখেননি, তা উনি কি ভাবতে পারেন যে ড্রোন কিনে প্রশিক্ষণ নিয়ে চাষাবাদ করতে পারেন? হ্যাঁ, যেভাবে আমাদের কৃষি ব্যবস্থা
আরও আধুনিক হচ্ছে। আমরা একটা সময় কিন্তু ট্রাক্টর ব্যবহারের কথাও ভাবতাম না, বা পাওয়ার টিলার ব্যবহারের কথাও ভাবতাম না, কিন্তু কৃষকরা কিন্তু এগুলো সবই ব্যবহার করছেন, স্প্রেয়ার ব্যবহার করছেন। তো এগুলো যারা ম্যানুফ্যাকচার করছেন তাদের মধ্যে হয়তো অনেক কৌশল রয়েছে, অনেক রকম যান্ত্রিকীকরণের অনেক রকম বিষয় রয়েছে, কিন্তু কৃষক সে অপারেশনটা যদি সে জানে তাহলে কিন্তু সে ইজিলি এটা প্রয়োগ করতে পারবে। এবং যদি কোনো রকম কোনো সমস্যা হয় তাহলে তো সেই কোম্পানিগুলো আছেই যার মাধ্যমে তারা পারচেস করছে, মেরামতের বা সেই সলভ করার জন্য কিন্তু তারা সচেষ্ট হবে। তো সুতরাং একবার যদি ট্রেনিং হয়ে যায়, ট্রেনিং প্রাপ্ত কৃষক কিন্তু একটা ড্রোন চালানো তার কাছে কোনো সমস্যাই না। আর 5টা যেমন ভেহিকল তারা রান করতে পারছেন কৃষকরা, ড্রোনটাও পারবেন। হ্যাঁ, নো ডাউট ড্রোনের স্পেসিফিকেশন অনেক বেশি থাকে, অনেক বেশি সফট টেকনোলজিসের ব্যবহার সেখানে হবে, কিন্তু সেটা সবটাই আমরা মনে করি অভ্যাসের উপরে ডিপেন্ডেন্ট এবং কৃষকের মনোনিবেশের উপরে ডিপেন্ডেন্ট। যদি তারা করতে পারেন তারা নো ডাউট কিনতে পারবেন এবং ব্যবহার করতে পারবেন। আচ্ছা, মোটামুটি কোন কোন চাষের জন্য ড্রোনটা উপযুক্ত? সাধারণত ড্রোন কিন্তু যে কোনো রকমের চাষের জন্যই আমরা দেখছি, কারণ আমরা ফলেও স্প্রে করে দেখেছি, ড্রোনের ফলের যে বড় বড় গাছগুলো আছে, পেয়ারা বা অন্যান্য, তাতেও স্প্রে করে দেখা যাবে। আমাদের যে ছোট মাঠের ফসলগুলো আছে সেটা তো অবশ্যই দেখা যাবে। ইভেন আমরা বলছি পুকুরে বা যদি অ্যানিমাল হাজবেন্ডারি কোনো ইউনিট থাকে সেগুলোতেও কিন্তু আপনি ড্রোনের ব্যবহার করতে পারবেন। তো সুতরাং অ্যানুয়াল হোক, মানে 1 বর্ষজীবী হোক, বহু বর্ষজীবী হোক, যে কোনো ধরনের গাছেই কিন্তু আপনি ড্রোনের ব্যবহার করতে পারবেন, তাতে কোনো অসুবিধা নেই। তো কৃষকদের মধ্যে কেমন উৎসাহ দেখলেন? কৃষকরা যথেষ্টই উৎসাহী, এবং তারা যখন বারবার জিজ্ঞেস করছে যে আমরা কিভাবে এটা কিনবো, আমরা সবসময় কৃষকদের আধুনিক যে কোনো জিনিসের জন্যই, যে কোনো নতুন ইন্টারভেনশনে যাওয়ার আগেই কৃষকদের বলি যে আপনারা একটা গ্রুপ অ্যাপ্রোচে আসুন, আপনারা কয়েকজন মিলে যদি কাজটা করেন, যেটা বর্তমান যুগে দাঁড়িয়ে খুবই প্রাসঙ্গিক, যে কৃষক যদি একা একটা ড্রোন কিনতে নেয়, সে যদি খুব সচ্ছল কৃষক হয় তাহলে তার পক্ষে ঠিক আছে, কিন্তু আমাদের প্রান্তিক এবং ক্ষুদ্র কৃষকদের পক্ষে কিন্তু আমরা সবসময় সাজেস্ট করি যে আপনারা এফপিও এফপিসির মাধ্যমে যদি এগিয়ে যান, বা আপনাদের ফার্মার্স গ্রুপগুলো ফরমেশন করে তার মাধ্যমে যদি এই কৃষি যন্ত্রপাতিগুলো বা আধুনিক কৃষি যন্ত্রপাতি কেনার দিকে এগিয়ে যান, তাহলে কিন্তু অনেক দিক থেকে সুবিধে হবে। আপনারা পরবর্তীকালে ওগুলোকে ভাড়া দেওয়ার জন্যও ব্যবহার করতে পারেন, কারণ কাস্টম হায়ারিং সেন্টারের স্কিমটার উদ্দেশ্যই তাই, যাতে আপনারা স্বাবলম্বী হন। আপনারা যদি একটা গ্রুপ হন, ড্রোনটাকে কিনে আপনি ভাড়া দিতে পারলেন, যে পাইলট সে গ্রামের জমিতে গিয়ে সে ব্যবহার করলো, যেমনটা আমরা রাইস ট্রান্সপ্লান্টার, যেটা ধান রোয়ার করার ক্ষেত্রে যেই যন্ত্রগুলো আছে তাদের ক্ষেত্রে দেখতে পেয়েছি, বা ধান কাটার যে বড় বড় মেশিন আছে তাদের ক্ষেত্রেও দেখতে পাই যে এক জায়গা থেকে দূরে গিয়ে সে ধানটা কেটে দিয়ে এলো এবং নির্দিষ্ট কিছু পয়সা উপার্জন করলো। তো একদম তাই, আমরা ড্রোনটাকে নিজেদের জমিতে তো ব্যবহার করবোই, এবং তার সাথে সাথে কিন্তু এটা থেকে কিছু যাতে সেই গ্রুপটির কিছু অর্থ উপার্জন হয় সেটার জন্য কিন্তু আপনারা ব্যবস্থা নিতে পারেন। মানে গ্রুপ করেও তারা একটা ড্রোন কিনতে পারেন, তাই? হ্যাঁ, ডেফিনেটলি। কাস্টম হায়ারিং সেন্টারের স্কিমটাতেই কিন্তু সেটা বলা আছে, আপনাদের একটা গ্রুপ হলেই সেটা কিন্তু ভালো হয়, সেটা গ্রুপ করেই আপনি কিনতে পারেন, এবং সেখানে হয়তো আপনাদের মধ্যে থেকে দুজনকে আপনি পাইলটের ট্রেনিংয়ের জন্য পাঠালেন, এইভাবে করে কিন্তু আপনারা অপারেট করতে পারেন। আচ্ছা, 7, 8 এবং 9 ফেব্রুয়ারি দক্ষিণ 24 পরগনা জেলার সোনারপুরে অবস্থিত শস্য শ্যামলা কৃষি বিজ্ঞান কেন্দ্রে আয়োজন করা হয়েছিল কৃষি মেলা 2024, আর এবারের থিম ছিল ড্রোন টেকনোলজি অ্যান্ড স্মার্ট এগ্রিকালচার। এই বিষয়ে আমরা কথা বললাম ডক্টর কৃষ্ণেন্দু রায়ের সঙ্গে, যিনি শস্য শ্যামলা কৃষি বিজ্ঞান কেন্দ্রের শস্য বিজ্ঞান বিভাগের বিষয়বস্তু বিশেষজ্ঞ। অনেক ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ, নমস্কার। এতক্ষণ শুনলেন আমাদের বিশেষ অনুষ্ঠান ম্যাটিক্স কৃষি পাঠশালা। ভারত সরকারের রাসায়নিক ও সার মন্ত্রকের উদ্যোগে এবং ম্যাটিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেডের সহায়তায় অনুষ্ঠানটি সম্প্রচার করা হল। কেমন লাগলো এই অনুষ্ঠান আমাদের জানাতে পারেন 0332457262 নম্বরে। আপনারা আমাদের মেইলও করতে পারেন radioju@gmail.com এ। আমাদের ইউটিউব চ্যানেল রেডিও জেইউ, এখানেও আপনারা এই বিশেষ অনুষ্ঠানটি শুনতে পারেন। আর আমাদের ইনস্টাগ্রাম আইডি radio_JU আপনারা ফলো করতে পারেন। আজকের মতো ম্যাটিক্স কৃষি পাঠশালা এ পর্যন্তই। শুনতে থাকুন কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজে।
ভারতের যে সার কোম্পানিগুলি সবচেয়ে দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে ম্যাটিক্স ফার্টিলাইজার্স অ্যান্ড কেমিক্যালস লিমিটেড তার মধ্যে অন্যতম। পশ্চিমবঙ্গের পানাগড়ে অবস্থিত তাদের কারখানায় বছরে 12.5 লক্ষ টনের ওপর ইউরিয়া সার উৎপাদন হয়। ভারত সরকারের গ্রিনফিল্ড প্রজেক্ট হিসেবে স্বীকৃত এই কারখানায় তৈরি হয় ডক্টর ফসল। ইতিমধ্যেই যা পূর্ব ভারতের সর্বাধিক বিক্রিত ইউরিয়া সার হয়ে উঠেছে। কৃষি উন্নয়ন ও ভূমি সুরক্ষা, ক্ষুধা, অপুষ্টি ও দারিদ্র্য দূরীকরণ, গ্রামীণ এলাকা ও বস্তি উন্নয়ন, লিঙ্গ সাম্য, পরিবেশ, স্বাস্থ্য, শিক্ষা ইত্যাদি নানান বিষয়ের উপর জোর দেয় ম্যাটিক্সের সিএসআর প্রকল্পগুলি। ম্যাটিক্স এক সবুজ ভবিষ্যতের অঙ্গীকার। মুক্ত চিন্তার পথে ভিন্ন মননের খোঁজ, কমিউনিটি রেডিও যাদবপুর। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও যাদবপুর 90.8 মেগাহার্টজ। এই বেতার সম্প্রচারটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম TEQIP-র অংশ। দূরে সে পাশে বসে, পায়ে পায়ে কখনো চলে যায় দূর। এ জীবন উদযাপনের সুর, রেডিও রেডিও যাদবপুর। এগিয়ে চলার সুর, রেডিও রেডিও যাদবপুর। 90.8 মেগাহার্টজ কমিউনিটি রেডিও যাদবপুর ইউনিভার্সিটি।